ভাই এখানে টোটাল 20টা নাম্বারের মতন আছে। সেদিন রাতে 4টা হাফিজ সাহেবের অফিসের কল ছিল, 2টো পারিবারিক কল, আর লাস্ট 2টো কল আপনি আমার নাম্বারে করেছিলেন। আমি সবগুলো নাম্বারে ফোন করে হয়েছে, শুধু একটা নাম্বার ছাড়া। কল লিস্টে পরপর 12টা কল রেকর্ড আসছে, ভোর 5টার সময় করা সেগুলো। আমার মনে হয় কি ভাই, এই নাম্বারে সেদিন রাতে হয়তো ভাবে ফোন করেছিলেন কাউকে। আপনি এই নাম্বারে কল করলে হয়তো ভাবে খোঁজ পাওয়া যেতে পারে। আসিফের কথা শেষ করার আগে গম্ভীর গলায় আওয়াজ তুলল হৃদ। শক্ত গলায় বলল, তোর ফোন দে। জি ভাই নিন। হাতের ফোনটি তৎক্ষণাৎ হৃদের দিকে এগিয়ে দিল আসিফ। ফোন হাতে পেয়েই যেন হৃদের গম্ভীরতা আরো বাড়ল। গম্ভীর হৃদকে দেখেও আসিফ বুঝতে পারল না তার মনের অবস্থা। হৃদ অনেকটা শান্ত ভঙ্গিতে কল লাগালো কল লিস্টে থাকা সেই সন্দেহপূর্ণ নাম্বারটিতে। অল্প সময়ের মধ্যেই শোনা গেল মেয়েলির সুন্দর কণ্ঠ। এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। দ্য নাম্বার ইজ ডায়াল ক্যান নট রিচেবল। এতটুকু বলতেই অধৈর্য নিয়ে কল কেটে দেয় হৃদ। শান্ত থাকা ফেসটা খিচে মেজাজ চড়ে ওঠে তৎক্ষণাৎ। বিরক্তির রাগ নিয়ে অধৈর্য হাতে পুনরায় কল লাগায় একই নাম্বারে, কিন্তু এবারও সেম কথাটাই বলল ফোনের ওপাশের মেয়েটি। হৃদ মেজাজ হারালো রাগে, তাই খিচে ঠাস করে ফোনটি সামনের টি টেবিলের উপর ছুঁড়ে মারতে মারতে বলল, আই সোয়ার আসিফ, তোর বেয়াদব ভাবিকে খুঁজে ফেলে আমি তাকে আরও 2টো থাপ্পড় বেশি মারব। আমাকে এত হেনস্থা করার দায়ে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে সে। বেয়াদব বউ কোথাকার। কথাগুলো রাগের মাথায় বলেই রিরি করে উঠে দাঁড়ালো মেজাজে। শান্ত থাকা মানুষটা যেন হুট করেই অশান্ত হয়ে উঠল। শেষ আশার আলো নিভে যেতে শেষ ভরসা ছিল এই নাম্বারটা, এবার এটাও বন্ধ। কোথাও থেকে মেয়েটিকে খুঁজবে তাও বুঝতে পারছে না হৃদ। এমন পলাতক বইয়ের খপ্পরে কেউ পড়ে? উফ, কোনোভাবেই যেন হৃদ মেয়েটির খোঁজ পাচ্ছে না, যার জন্য হৃদকে আরো ব্যাকুল করে তুলছে মেয়েটিকে খুঁজে পাওয়ার। হৃদ তীর মেজাজে উঠে দাঁড়ালো। আসিফকে পাশ ডিঙিয়ে সোজা হয়ে দাঁড়ালো খোলা বাগানের বাংলোতে। ঠোঁট গোল করে পরপর তপ্তশ্বাস ফেললো স্থির হতে। নিজেকে কতটা শান্ত করতে পারলো জানা নেই হৃদের। তবে তখনই হৃদ পুনরায় চেতন গলায় আওড়ালো আসিফের উদ্দেশ্যে, আসিফ, লাস্ট নাম্বারটার সকল ডিটেলস বের কর সিম অফিসে গিয়ে। রেজিস্টার সিম, তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে কলদাতার। আর জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে কলদাতার নাম, ঠিকানা, ছবি, বাড়িঘর, 14 গোষ্ঠীর তথ্য চাই আমার। এই নাম্বারদাতার পরিচয় ধরে অবশ্য মেয়েটি অবধি পৌঁছানো যাবে। বুঝতে পেরেছিস? হৃদের তীক্ষ্ণ বুদ্ধিতে হতবুদ্ধি আসিফ। এতটা গভীরভাবে আসিফের কল্পনাতেও চিন্তা আসেনি যে এভাবেও কাউকে খুঁজে বের করা যায়। হতবুদ্ধি আসিফ হৃদের খিচে থাকা চেহারাটার দিকে অবাক চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায় জি ভাই বলে। আসিফ জায়গা ছেড়ে প্রস্থান করতেই হৃদ পকেটে দুহাত গুজে দাঁড়ালো সোজা হয়ে। শক্ত মেজাজে দাঁতে দাঁত পিষে আওড়ালো, হৃদ অনেক তো পালালেন ম্যাডাম, পারলে এবার আমার হাত থেকে নিজেকে বাঁচিয়ে দেখান। আপনার পায়ের শিকল টানবো আমি, দেখি আপনি আর কতটা দৌড়াতে পারেন আমার থেকে। যদি আপনি আমার সন্দেহ করা মানুষটা হন, তাহলে আই সোয়ার প্রাণ নিয়ে বাঁচতে পারবেন না আপনি। জান খেয়ে ফেলবো, তারপরও নিস্তার দিব না। বিয়ের হইচই মেতে থাকা পরিবেশটা হঠাৎ উত্তেজিত হয়ে উঠল নিদারুণ ভয়ঙ্কর সংবাদে। মায়ার পরিবারের কাছে খবর আসলো মুক্তার শ্বশুর বাড়ি থেকে ফাহাদের বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে কার সংঘর্ষে। আহত হয়েছে মুক্তার শ্বশুর শাশুড়ি ও ননদ ননাসের সঙ্গে ড্রাইভারও। খবর পেয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল মায়ার পুরো পরিবার, সঙ্গে গেল মুক্তা সহ। আর বাসায় রেখে গেল শুধু জুই, মায়া আর জুইয়ের মা জুহেরা বেগমকে। মায়ার মা বাবা চাচা সহ মুক্তাকে নিয়ে গেল আরিফ, নতুন আত্মীয়, তারপর আবার মুক্তার নিজের শ্বশুর শাশুড়ি বলে কথা। এই মুহূর্তে তাদের পাশে থাকাটা জরুরি মনে হলো মুক্তার। স্বচ্ছ আলো ন্যায় প্রেমময় স্বপ্নগুলো হঠাৎই অন্ধকারে গুটিয়ে গেল আপন চন্দের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টে মুক্তা আর ফাহাদের জীবনে। দুজনের লুকায়িত প্রেমের সম্পর্ক ছিল ভার্সিটির জীবনে সিনিয়র জিনিয়র হয়ে। ফাহাদের ভার্সিটির লাইফ শেষ করা থেকে স্টাবলিশ হয়ে পারিবারিক ব্যবসায় জয়েন করা পর্যন্ত প্রায় 4 বছর গড়াই দুজনের প্রেমের সম্পর্কের।
ততদিন সম্পর্কটা সবার কাছ থেকেই লুকায়িতই ছিল। দুই পরিবারের জানাজানি হলো মাস দুয়েক আগে। মায়ার পরিবারের বড় মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে আপত্তি থাকলেও ছেলে হিসেবে ফাহাদকে বেশ মনে ধরায় কেউ আর বাধা দিল না তাদের। আপোষেই মেনে নিয়েছিল দুজনের প্রেম। দীর্ঘ অপেক্ষার ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছিল আর পাঁচ পরেই কিন্তু হঠাৎ করেই যেন দুজনের গোছানো স্বপ্নে ভাটা পড়ল। এলোমেলো অগোছালো হলো সবটা। পূর্ণতা পাওয়া সম্পর্কটা আবারও মিইয়ে গেল। ফাহাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার জন্য আবারও সবকিছু পিছালো। পাঁচ পর হওয়া বিয়েটা ঘুরিয়ে ফিরিয়ে আবারও 1.5 মাস পরে ঠিক করলো পরিবার লোকজন। এমন পরিস্থিতিতে কারো কাছেই বিয়েটা ঠিক মনে হলো না, তাই মুক্তা বা ফাহাদ দুজনেই নীরবে মেনে নিল বড়দের সিদ্ধান্ত। কারো কোনো আপত্তি রইল না কোনো কিছুতে। দুজনের একই কথা, পরিবার আর ভালোবাসার মানুষগুলো পাশে থাকলেই হলো, তাদের বাকি যে কোনো পরিস্থিতি সামলে নিবে দুজন। কিন্তু মায়ার খুশি খুশি ফেসটা যেন হঠাৎই মুচড়ে গেল মুক্তার বিয়েটা পিছিয়ে যাওয়াতে। দুঃখে বেশ করে হাই হতাশ হলো ফাহাদের পরিবারের জন্য। তারপর নিজের অবুঝ মনকে বোঝালো বিপদে শক্ত থাকতে হবে বলে। মায়া দুঃখ আর হতাশ ঘোটা একদিন চলল। তারপর দিনই সব ঠিক হয়ে গেল যখন শুনল ফাহাদের বাবা মা এখন ঠিক আছে, সুস্থ আছে। তাদের 2 দিন পরই হসপিটাল থেকে রিলিজ করে দিবে বাসায়। এজন্য মায়ার মা বাবা আর চাচাকে বাড়িতে পাঠিয়ে দেয় আরিফ। মুক্তাকে নিয়ে সে হসপিটালের থেকে যায় ফাহাদের পরিবারের পাশে বড় ভাইয়ের দায়িত্ব পালনের জন্য। তবে মায়া পরিবার বাড়িতে আসলো আরও একদিন পর। মায়া তখনও বাড়ির চত্বরে। যেহেতু মুক্তা বিয়েটা পিছিয়ে দেওয়া হয়েছে সেজন্য তাদের কালই চট্টগ্রামে চলে যেতে হবে বলে জানালো বাবা শফিকুল ইসলাম। মায়ার স্বস্তির থাকা ফেসটা মুহূর্তেই চুপসে যায়। আবারও অপ্রিয় শহরে চলে যেতে হবে শুনে। মায়ার ইচ্ছে ছিল বাবাকে বলবে সে আর জীবনেও চট্টগ্রামে পড়তে যাবে না। চট্টগ্রামের মানুষ ভালো না। মায়ার একদম পছন্দ না চট্টগ্রামের মানুষজন, বিশেষ করে সাদা পাঞ্জাবি পরা গম্ভীর মুখর লোকজন। এরা সাদা পাঞ্জাবি পরলেও তাদের ভেতরটা একদমই কালো কালো। সেই জন্য মায়া আর চট্টগ্রামে পড়তে যাবে না। মায়াকে পড়াতে হলে সে নিজ এলাকায় আশুগঞ্জে কোথাও পড়বে, নয়তো লেখাপড়াই করবে না। তাছাড়া মায়া এত পড়াশোনা করেও বা কি করবে? জীবনে একটা সরকারি চাকরি তো পাবেই না, উল্টে জীবনের এত বছর পড়াশোনা করে লসে যাবে। এর থেকে ভালো মায়ার হারিয়ে যাওয়া জামাইকে খুঁজে ওকে বিয়ে দিয়ে দিক। মায়া কি না করবে নাকি? এমনিই তো রাজি হয়েছে, তো শুধু শুধু টেনে টুনে মায়াকে এত পড়াশোনা করানোর কি দরকার? তাছাড়া মায়া চট্টগ্রামে পড়তে যাবে না বলে ঘোর অনশন করার ইচ্ছে ছিল পরিবারের বিরুদ্ধে, কিন্তু তার হলো কই? পরিবারের বর্তমান পরিস্থিতি দেখেই চুপ করে গেল। এই দুঃখের সময়ে মায়া নতুন করে ঝামেলা বাড়াতে চাইল না বলেই চুপ করে গেল। এমনিই মুক্তার বিয়ের নিয়ে টেনশনের মধ্যে আছে সবাই। মায়া আর টেনশন দিতে চায়নি বলেই আপোষে রাজি হয়ে গেল চট্টগ্রামে চলে যাবে বলে। কিন্তু যাওয়ার আগে মায়া একবার নিজের অজানা স্বামীর খোঁজ করতে চায় বলেই পরদিন নিজের বান্ধবী সুমিদের বাড়ি যাওয়ার নাম করে। আবারও 5 বান্ধবী একত্রে পাড়ি জমালো নরসিংদী জেলায় সুমনদের বাড়ি হাফেজ সাহেবের খোঁজ করতে। কিন্তু সেই যাত্রায় গিয়েও কেউ হাফেজ সাহেবের দেখা নেই। তবে সুমন ছিল বাসায়। আবারও সুমনের সাথে দেখা হলো সবার। মায়াদের বাসায় বসতে দিল। সেখানেই জুই সুমনের কাছে জানতে চাইল হাফেজ সাহেবের নাম্বার বন্ধ কেন, তিনি কোথায় আছেন। সুমন বিনীত সহিত জানালো বাবা হাফেজ সাহেবের ফোন চুরি হয়ে যাওয়ার বিষয়টি। সবটা শুনে হতাশ বুক ভারী হলো মায়ার। ভাগ্য মায়ার সহায় নয়। আজ পর্যন্ত যতবার মায়া নিজের অজানা স্বামীর খোঁজ করতে গিয়েছে ঠিক ততবারই খালি হাতে ফিরেছে শূন্য হয়ে। আজও অজানা স্বামী অবধি পৌঁছাবার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না মায়া। আর কিভাবে স্বামীর খোঁজ করবে তাও বুঝতে পারছে না। শেষ আশা ছিল হাফেজ সাহেব, কিন্তু ওনার সাথেও যোগাযোগ করা যাচ্ছে না। আবারও যেন নতুন করে অন্ধকার ছেয়ে গেল মায়ার আশা জুড়ে। হতাশার মায়া শেষ ভরসা হিসেবে সুমনের নাম্বারটা সঙ্গে করে নিয়ে আসলো। যেহেতু হাফেজ সাহেবের নাম্বারের আর ফোন করা যাবে না, তাই সুমনের নাম্বারটা নিয়ে আসলো এই ভেবে হয়তো সুমনের মাধ্যমেই হাফেজ সাহেবের সঙ্গে মায়া যোগাযোগ করতে পারবে। বুক ভরা হতাশা নিয়ে যখন মায়ার পঞ্চবান্ধবী সুমনদের বাড়ি ছাড়লো, রাস্তায় আসলো, তখনই জুইয়ের মার বাটন ফোনে কল আসলো আরিফের। জুই ব্যাগ থেকে ফোন বের করতেই ছোট স্ক্রিনে চোখে পড়লো আরিফের নাম্বারটি। হালকা ঘাবড়ে যাওয়ার মতন করে জুই তৎক্ষণাৎ চোখ ঘোরালো মায়ার দিকে। আরিফ হঠাৎ এই নাম্বারে
কল করেছে, তার মানে আরিফ জানে জুই মায়া বাসায় নেই, এবং জুইয়ের আম্মুর ফোনটা যে ওদের কাছেই আছে এটাও বাসায় ফোন করে হয়তো শিওর হয়েছে। কিন্তু ওরা যে বান্ধবীর বাড়ির নাম করে নরসিংদী এসে বসে আছে সেটা তো আর কেউ জানে না। তার মানে আরিফও জানবে না। জুই অনেকটা ভয়ে ভয়ে মাটির রাস্তায় একপাশে দাঁড়িয়ে রিসিভের বাটন চেপে ফোনটা কানে তুলতেই ফোনের ওপাশ থেকে আরিফের শাসিত গলা শোনা গেল। তখনই আরিফ কড়া গলায় বলল, এই তোরা কোথায় আসিস? ঘাবড়ে যাওয়ার মতো করে জুই তাকালো মায়ার ভয়ার্থ মুখের দিকে। ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাবড়ে গিয়ে আস্তে করে বলল, এই তো ভাই আছি সুমিদের বাসায়, কেন কিছু বলবে? ফোনের ওপাশ থেকে অনেকটা ধমক স্বরে শুধালো আরিফ। ওখানে কেন গিয়েছিস? রাতে তোদের চট্টগ্রামে ফেরার কথা জানিস না? ব্যাগ প্যাক করেছিস? মিনি করে বলল জুই। না ভাই করেনি, একটু পর বাসায় গিয়ে করে নেব। আজকে তো চলে যাব, এই জন্য একটু বান্ধবীদের সাথে দেখা করতে এসেছিলাম, এই আর কি, আমরা দুজন। জুয়ের ধীর গলায় নরম হয়ে আসলো আরিফ। বিগত 2 দিনের হসপিটালের দৌড়াদৌড়িতে অনেকটাই ক্লান্ত সে। তারপর আবার মায়ার নামের খোঁজদারি আসলো, তাও আবার আরিফের কাছে। নিশ্চয়ই মায়া কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো রিদ খানের বডিগার্ড আসিফ মোশারফ কেন খুঁজবে মায়াকে আরিফের কাছে? আরিফ জুয়ের কাছে মায়ার সন্ধান খুঁজলো। সে বলল, কিছুক্ষণের মধ্যে যেন তোদের বাসায় পাই, আমি মনে রাখিস। আমি ফোন করব ছোটো মাকে। এখন মায়ার কাছে ফোনটা দে। ও কোথায়? আরিফের শক্ত গলায় জুই অসহায় চোখ তুলে তাকালো মায়ার দিকে। মায়া তখনও কালো নেকাবের আড়ালে ভয়ার্থ ডাগর ডাগর চোখে জুইয়ের দিকেই ড্যাব ড্যাব করে তাকিয়ে। জুইয়ের তাকানোতে চোখাচোখি হলো দুজনের। মায়া ইশারায় কি হয়েছে জানতে চাইলে জুই আরিফের কথার উত্তর দিয়ে বলল, এই তো ভাই, ও আমার কাছে আছে, কথা বলবে? দে ওকে। কান থেকে ফোন উঠিয়ে মায়ার দিকে এগিয়ে দিল জুই। ইশারায় বোঝালো কথা বলতে। মায়া স্বাভাবিকভাবেই আরিফের ফোনটা কানে তুলল। হ্যালো বলতে না বলতেই ফোনের ওপাশ থেকে অবৈধ গলায় ধমকে উঠল আরিফ। মায়াকে শাসালো গলায় জিজ্ঞাসা করলো, এই তোকে রিদ খানের লোক খুঁজছে কেন? তোকে ওদের কি দরকার? কোনো ঝামেলা পাকিয়েছিস তুই ওদের সাথে? সত্যি করে বল। আরিফের মুখে রিদ খানের নাম শুনে ভয়ে গলা শুকিয়ে কাঠ হলো মায়ার। চমকে ওঠার মতো করে মায়া জুইয়ের দিকে তাকালো। আরিফের কথার পৃষ্ঠে কি বলবে তাও বুঝতে পারল না। মায়ার জানা মতে সে কোনো ঝামেলা পাকায়নি রিদ খানের সাথে। এমনকি রিদ খান সামনেও পড়ে না বেশ কিছু দিন ধরে। দূর থেকে পালিয়ে যায় রিদ খানকে কোথাও দেখলে। মুখোমুখি হওয়া তো দূর, এবার কেন রিদ খানের লোক মায়াকে খুঁজছে আরিফের কাছে সেটা মায়া কিভাবে জানবে? মায়া তো কিছু করেনি, সে নিষ্পাপ না। নিশ্চয়ই রিদ খান মায়াকে আবারও অপমান করতে আরিফের কাছে মিথ্যা নালিশ করতে চাই বলেই মায়ার খোঁজ করছে এই লোক। মায়া রিদ খানকে চিনবে না? 1 নম্বরে অভদ্র আর বদমেজাজি অহংকারী লোক। মায়া চিন্তা ভাবনার মাঝে ফোনের ওপাশ থেকে আবারও অধৈর্যের ধমকে উঠলে আরিফ। ধ্যান ভাঙলো মায়ার। আরিফ বলল, কি হলো বল। আরে আসিফ ভাই আমাকে ফোন করে তোর নামে জিজ্ঞেস করেছিল কেন? তুই আমার কেমন বোন হোস? তোর নাম আসলে রিক্তা ইসলাম মায়া কিনা? আমি ঠিকঠাক চিনি কিনা তোকে? তুই কোথায় পড়িস? হঠাৎ এত সব প্রশ্ন কেন করছিস আমাকে? তুই কি কলেজে কোনো ঝামেলায় পাকিয়েছিস ওদের সাথে? সত্যি করে বল জিতু। আরিফকে বিশ্বাস করাতে অধৈর্যের ন্যায় তৎক্ষণাৎ বাম হাতটা মাথায় রাখলো মায়া। বাচ্চার সুলভ তাড়াহুড়ো করে বলতে লাগলো, না ভাই, মাথা ছুঁয়ে বলছি আমি কিছু করিনি, আমি নিষ্পাপ। বিশ্বাস না হলে জুইকে জিজ্ঞাসা করো, জুই সাক্ষী। তোরা দুইটাই তো বাঁদর, একটার কথা আর একটা কি জিজ্ঞাসা করব? তুই কিছু করে থাকলেও তো ওইটা জীবনে বলবে না আমাকে, তোর বোন না। আরিফের কথা মায়ার যুক্তিযুক্ত মনে হলো। সত্যিই জুই কখনো মায়ার নামে নালিশ করে না কাউকে। মায়া দোষ করলেও জুই সেটা সামলে নেয়, তারপরও বড়দের কানে দেয় না কখনো। কিন্তু এখন তো মায়া সত্যিই কিছু করেনি, তাহলে এটা সাক্ষী কিভাবে দিবে সে? মায়া যে নিষ্পাপ এটা তো বিশ্বাস করাতে হবে আরিফকে, তাই না? মায়া ফের তাড়াহুড়ো করে বলল, ভাই তুমি বিশ্বাস করো, জুই এবার সত্যি সাক্ষী দেবে। এই জুই, তুই ভাইকে বল আমি কিছু করিনি, আমি নিষ্পাপ, বল। মায়া জুইকে ডেকে কথাগুলো বলল। আরিফ ফোনের ওপাশ থেকে কটাক্ষ গলায় বলল, তুই যে নিষ্পাপ সেটা আমি চট্টগ্রামে গেলেই বুঝবো। এই নিয়ে সকাল থেকে আসিফ ভাই আমাকে 5 বার ফোন করেছে, তাও তোর তথ্য জানার জন্য।
প্রতিবার ফোন করেই তোর কথা জিজ্ঞেস করে, সরাসরি আমাকে প্রশ্ন করে বলে আমি কনফার্ম কিনা রিক্তা ইসলাম মায়া আমার নিজের বোন হয়। আচ্ছা তুই বল, আমার বোনের নাম আমি জানাবো না? হ্যাঁ, তাছাড়া রিদ খানের লোক আসিফ ভাই, তার সাথে একটু কথা বলার জন্য আমার মতন সাধারণ মানুষ অনেকটা অপেক্ষা করতে হয়। সেই আসিফ ভাই সকাল থেকে আমাকে বারবার ফোন করে শুধু তোর কথা জিজ্ঞেস করছে। তুই নাকি কলেজে বলেছিস তোর নাম ইশরাত জাহান, এজন্য আসিফ ভাই বারবার কল করে আমার কাছে কনফার্ম হতে চাচ্ছে তোর নাম সত্যি রিক্তা ইসলাম মায়া কিনা। আমি জানি না কেন এত জরুরি তলব তোর খোঁজ করছে আসিফ ভাই, তবে আমার ভয় হচ্ছে তোকে নিয়ে। দেখ ঋতু, আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, তার রাজনৈতিক পরিবারের সঙ্গে ঝামেলা করার কোনো প্রশ্ন ওঠে না। সবচেয়ে বড় কথা, আমরা রিদ খানের এলাকায় থাকি, আর আসিফ ভাই কিন্তু এমনই আমাকে ফোন দেয়নি। তোর খোঁজ নিশ্চয়ই রিদ খান বা তার পরিবার বলেছে, ফোন করেছে, তাই করেছেন উনি। আমি যতদূর জানি আসিফ ভাই রিদ খানের পার্সোনাল বডিগার্ড, তাই রিদ খান যা বলবে আসিফ ভাই তাই করে। এবার যদি রিদ খান তোর তথ্য চায় তাহলে তিনি এমনি চায়নি, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখ ঋতু, যদি রিদ খানের সাথে বেয়াদবি করেও থাকিস তাহলে ভাইকে বল, আমি সামলে নিব বিষয়টা। আসিফ ভাইকে বুঝিয়ে বলবো তোর হয়ে। দরকার পড়লে রিদ খানের সঙ্গে দেখা করে ওনার কাছে ক্ষমা চেয়ে নিব তোর হয়ে। তারপর আমি চাই না রিদ খানের মতন রাজনৈতিক লোকের দৃষ্টি তোর উপর পড়ুক, তুই কলঙ্কিত হ। আরিফের কথা শেষ হতে হতেই মায়া অসহায় গলায় বিনবিন স্বরে বলল, আমি সত্যি কিছু করিনি ভাই, বিশ্বাস করো। মায়ার কথায় হতাশার ভারে নিঃশ্বাস ফেলে আরিফ। তার কাছে কিছুই ঠিক মনে হচ্ছে না। মনে হচ্ছে মায়া বড় কোনো ঝামেলায় ফেসে যাচ্ছে। রিদ খানকে চিনে সে, এমনিতে তো কারো খোঁজ করার মতন মানুষ না। আরিফ নিজেকে শান্ত করে নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে ভাই, আসছি, চিন্তা করিস না, যা হবার তা দেখে নিব। যা এখন বাসায় যা, আমি আসিফ ভাইকে ফোন করে জেনে নিব নে আসলে কি হয়েছে, তোকে কেন ওরা খুঁজছে। আচ্ছা ভাই। মায়া ফোন রাখতে গেলে আরিফ ফের থামিয়ে দিয়ে বলে, আচ্ছা শোন, আরেকটা কথা, ছোটো চাচা তোদের ট্রেনে দিয়ে আসবে, আর মামা এসে তোদের স্টেশন থেকে নিয়ে যাবে। খবরদার একা একা স্টেশনের বাইরে বের হবি না, মামা আসলে তারপর যাবি। আমি আরও কয়েকদিন পরে আসবো চট্টগ্রামে, ততদিন তোদের সাথে নানুমা এসে থাকবে শহরে, আর শুক্রবার নানুবাড়িতে চলে যাবি মামার সাথে, কেমন? আচ্ছা। বিকাল প্রায় 5টার ঘরে স্বচ্ছ কাছে দরজা ঠেলে হৃদের অফিসে ঢুকলো আসিফ। বিষণ্ণতায় আড়ষ্ট হয়ে তীব্র উত্তেজনায় দেখা গেল আসিফের শ্যামবর্ণের লম্বাটে মুখে। বিষণ্ণতা চাপিয়ে হৃদের সম্মুখীন হয়ে দাঁড়ালো তীব্র হাঁসফাঁস করতে করতে। খানিকটা দ্বিধা জড়িয়ে ভয়ও পাচ্ছে সে, এই ভেবে যে তার দেওয়া খবর দুটো কিভাবে নিবে হৃদ, খবরটা জানার পর কিভাবে রিয়াক্ট করবে সেটা ভেবেও এই মুহূর্তে বেশ চিন্তিত আসিফ। ইতস্তত আসিফ হাঁসফাঁস করে জড়ানো চোখে এক পলক চাইল হৃদের গম্ভীর চোখ মুখের দিকে। কি সুন্দর সাবলীলভাবে ল্যাপটপে মুখ বুজে কিছু একটা টাইপ করছে ব্যস্ত হাতে। হৃদের ব্যস্ত হাত আর স্ক্রিনের উপর কুচকানো দৃষ্টি বলে দিচ্ছে সে এই মুহূর্তে কতটা মনোযোগী টাইপিংয়ে হাত চালাতে। আসিফ আবার হাঁসফাঁস করলো হৃদকে তার কাছে থাকা নিউজগুলো দিতে, কিন্তু এই মুহূর্তে খবরগুলো দেওয়া ঠিক হবে কিনা সেটা নিয়েও কয়েক সেকেন্ড ভাবল সে। তারপরও সিদ্ধান্তহীনতায় ভুগে ধীর স্বরে ডাকলো হৃদকে। ভাই, একটা কথা ছিল। হৃদ তৎক্ষণাৎ উত্তর করলো না, আর না আসিফের দিকে চোখ তুলে তাকালো, বরং তখনও ব্যস্ত হাত চলছে কিবোর্ডে। আসিফ আরো একটু ইতস্তত বোধ করে চড়ানো গলায় ফের হৃদের উদ্দেশ্যে ডেকে বলল, ভাই, কথাগুলো খুব জরুরি ছিল, যদি একটু শুনতে। হৃদের মনোযোগী নষ্ট হলো না, বরং ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থেকেই গম্ভীর স্বরে আওড়ালো, বলো, শুনছি। ইতস্তত আসিফ হৃদকে এক পলক দেখে খানিকটা দ্বিধা নিয়ে বলল, আসলে ভাই, দুটো নিউজ আছে, একটা ভালো, অন্যটা খারাপ হবে, এই জন্য বলেছিলাম আপনি কোনটা আগে শুনতে চাইবেন। আগের নেই হৃদ বলল, আপাতত কোনোটাই না শুনতে চাচ্ছি না, বেশ জরুরি হলে বলো, নয়তো বেরিয়ে যা, কাজ করছি আমি। আসিফ চুপ করে গেল দ্বিধা নিয়ে। খবরটা বেশ জরুরি, তাই হৃদকে জানানো দরকার, এজন্য আসিফ আগের ন্যায় চড়ানো গলায় বলল, ভাই, খবরটা মনে হয় আপনার জন্য খুব জরুরি হবে, ভাবিকে নিয়ে। আসিফকে মাঝপথে থামিয়ে দিয়ে গম্ভীর মুখ আওড়ালো আসিফ। বলো, শুনছি। আসিফ দ্বিধা নিয়ে কয়েক সেকেন্ড চুপ থেকে ধীর গলায় বলতে লাগলো, আসলে ভাই, ভাবির খোঁজ পেয়েছিলাম আমরা, আপনার কথা অনুযায়ী সিম অফিস থেকে নাম্বার তথ্য জোগাড় করেছিলাম। নাম্বার দাদা,
আপনার ধারণা ঠিক ছিল। সেদিন রাতে ভাবে কল করা মানুষটা ওনার বড় ভাই ছিল। কলকাতার রেজিস্টার সিম থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভাবের ভাইয়ের ছবিসহ সকল তথ্য জোগাড় করেছিলাম। ভাইটি আমাদের পরিচিত এক ছোট ভাই, আপনিও চিনবেন ওকে। ওর নাম আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মাত্র বের হয়েছে। ওর ছোট বোনের নাম রিক্তা ইসলাম, মায়া মানে আমাদের ভাবি। এই নিয়ে আমি সকাল থেকে বেশ কয়েকবার আরিফের সঙ্গে ফোনে করা বলে শিওর হয়েছে ভাই। আপনি যাকে ইসরাত জাহান নামে চেনেন, উনি আমাদের ভাবি। ভাই 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 আপনাকে নিজের নাম মিথ্যা বলেছিল সেদিন। একবার কেন বলেছিল সেটা ভাবি ভালো বলতে পারবে ভাই। তবে আমি আরও খোঁজ নিয়ে জানতে পারি। ভাবি আজ সকালে আপনার খোঁজে নরসিংদী গিয়েছিল ওনার 3 বান্ধবী সহ চাচাতোকে নিয়ে। হাফেজ সাহেবের ছেলে সুমন আমাদের লোকদের জানিয়েছে সেটা। এর আগেও নাকি আপনার খোঁজ কিছুদিন আগে গিয়েছিল তারা, কিন্তু প্রথমবার আপনার খোঁজ না পায় ব্যর্থ হয়ে নাকি আজ দ্বিতীয়বারের মতন গিয়েছিল। কিন্তু পথিমধ্যে নাকি ভাবিদের আজ সকালে অ্যাক্সিডেন্ট হয়। হাফেজ সাহেবের ছেলে সুমন নাকি সেখানেই ছিল। ও আমাদের লোকদের একটু আগে জানালো ভাবি সহ নাকি ওনার 2 ফ্রেন্ড মারা যায় অন দ্য স্পট। আর বাকি 2 জনের অবস্থা নাকি বেশ ভালো না, হসপিটালে ভর্তি আছে। আহত অবস্থায় ভাবির পরিবারে এটা নিয়ে তোড়পাড় চলছে। আমি আরিফকে একটু আগে ফোন করেছিলাম, ফোন ধরেনি, হয়তো তোলার পরিস্থিতি নেই। আমাদের ছেলেরা কিছুক্ষণ আগে খবরটা দিল আমায়, এজন্য আমি আপনাকে। আসিফ বলতে বলতে থেমে যায় হৃদের নিশ্চুপ ভঙ্গি দেখে। হৃদের চোখে মুখে আগের মতো গাম্ভীর্য নেই, তবে বেশ শিথিল দেখালো তার চেহারা। হৃদের মুখ দেখে ভিতরকার অবস্থাটা বুঝলো না আসিফ, কারণ হৃদের নিশ্চুপ দৃষ্টি তখনও ল্যাপটপের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। তবে হৃদের কিবোর্ডের ব্যস্ত হাত দুটো থেমে আছে টাইপিং করা থেকে। আসিফ সেদিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই বুঝলো হৃদের হাত দুটো শুধু থেমে নেই, ভূমিকম্প নেই, তরতর করে কম্পনরত হচ্ছে সেগুলো। আসিফের পূর্ণ দৃষ্টির মধ্যে হৃদের সেই হাতের কম্পন আরো দৃঢ় হলো ক্রমাগত। আসিফের স্পষ্ট চোখে পড়ল হৃদের কার্নিশ বেয়ে ঝরা চিকন ঘামের ফোঁটাগুলোকে। আসিফ খানিকটা চমকালো, শুকনো গলায় দ্রুত চোখ বুলালো হৃদের মুখে। হৃদের শক্ত থাকা মুখের আদল পরিবর্তন দেখা না গেলেও তবে আসিফের কানে আসলো হৃদের ভাঙা গলার একটু স্বর। কবে হয়েছে এসব? আসিফ বিন্দুমাত্র সময় নিল না উত্তর করতে, ব্যস্ত গলায় বলল, আজ সকালের ঘটনা এটা। ভাবি কেউ ওনাদের পারিবারিক কবরস্থানে কবর দেওয়া কথা চলছে, কিন্তু পুলিশ কেস হয়, লাশ এখনো দাফন করা হয়নি, তদন্ত চলছে। ভাই আপনি কি যাবেন ভাবিকে শেষ দেখা করতে? আসিফ বলতে বলতে আবারও থেমে যায় হৃদের নিশ্চল অবস্থা দেখে। কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের উপর কপালে ঠেকিয়ে গা ছেড়ে নিস্তব্ধ হয়ে যায় প্রশ্ন করার থেকে। আসিফ ধরফরিয়ে দ্রুত পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে। আতঙ্কিত হাতের ভাই ভাই করে ডাকতে লাগলো হৃদকে। আসিফ উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাঁধ চেপে ধরতেই বুঝলো হৃদের বেগতিক শরীর তীব্র কম্পন হওয়ার বিষয়টা। হতভম্ব আসিফ তখনও বাকরুদ্ধ হয়ে গেল হৃদের সারা শব্দ পাচ্ছে না বলে। আতঙ্কিত মুখে শুকনো ঢোক গিলতে গিলতে চাইল হৃদের দিকে। নিশ্চল হৃদকে দেখে আসিফ তখনও ঠাউর করতে পারছে না আসলে হয়েছে কি। হৃদ কি বেহুশ হয়ে গেল নাকি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করলো, কোনটা? আচ্ছা, হৃদ ভাই কি সত্যিই মেয়েটাকে পছন্দ করতো? হয়তো করতো, নয়তো কেউ যদি কাউকে পছন্দই না করে তাহলে মানুষ তো এমনই আর কতটা দুর্বল হয় না, তাই না? তাহলে বলা যায় হৃদ ভাই ভাবিকে পছন্দের থেকেও বেশি কিছু করতো, হয়তো ভালোবাসতো। নিজের চিন্তা ভাবনায় নিজেই চমকে ওঠা নেয়। আতঙ্কিত চোখে হৃদের দিকে তাকালো আসিফ। হায় সর্বনাশ হয়ে যাবে। যদি হৃদ মায়াকে সত্যি সত্যি ভালোবেসে থাকে তো তাহলে হৃদ ভাইকে একা আসিফের পক্ষে সামলানো মুশকিল হয়ে উঠবে, কারণ হৃদ খান কারো কথা শোনার মানুষ নয়। আসিফ মনের সংকীর্ণ ভয়ে চিন্তা করলো হৃদের মাকে ফোন করবে কিনা। তিনি তো বাংলাদেশেই আছেন মনে হয়। আসিফ কি একবার কথা বলে দেখবে, জানাবে হৃদ ভাইয়ের বর্তমান অবস্থার বিষয়টা, নাকি হৃদ ভাই রাগারাগি করবে ওনার মাকে এই বিষয়ে কিছু জানালে?
আসিফ তীব্র দ্বিধায় পড়ে একটু অপেক্ষা করার চিন্তা করলো। হৃদকে হসপিটালে নিয়ে যাবে বলে ভয়ার্থ মুখে হৃদের দিকে চাইলো। হৃদের কাঁধে হাতটা নাড়িয়ে তখনই আস্তে আস্তে করে হৃদকে ডাকতে লাগলো ভয়ে ভয়ে। জড়সড় আসিফের অবস্থা কাহিল বিষণ্ণ চিন্তায়। এসির মধ্যেও কপালের কার্নিশ বেয়ে ঘাম ধরধর। বিষণ্ণ আসিফের চিন্তা আরো বেড়ে গেল যখন অনেকটা ডাকার পরও হৃদের কোনো রেসপন্স পেল না। ভয়ার্থ আসিফ তখনই শিওর হলো যে আসলেই কোনো কিছু ঠিক নেই। দ্রুত হৃদকে হসপিটালে শিফট করা দরকার। উত্তেজিত আসিফ যখন দ্রুততার সঙ্গে নিজের পকেট থেকে ফোন নিয়ে অস্থিরতায় কল দিতে চাইল বডিগার্ডের, কিন্তু তখনই মাঝে কল আসলো আরিফের। তাড়াহুড়ো কোনো কিছু না ভেবেই উত্তেজিত আসিফ তৎক্ষণাৎ ফোন রিসিভ করলো আরিফের। মায়ার খবরটা এক ফাঁকে আরিফ থেকে নিতে চাইলো, কিন্তু তার আগেই ফোনের ওপাশ থেকে আরিফ সালাম দিয়ে আসিফের উদ্দেশ্যে বলতে লাগলো, সরি ভাই, আপনি তখন আমায় কল দিয়েছিলেন, আসলে একটু ব্যস্ত ছিলাম। হসপিটালের কাজের জন্য ফোনটা সাইলেন্ট ছিল, আপনার কলটাও রিসিভ করতে পারিনি। আপনি কিছু বলবেন ভাই? অস্থির আসিফ তৎপর মুখ খুলে বলল, হ্যাঁ, ভাবির লাশ কি তোমরা দাফন করে ফেলেছো নাকি করবে? ফোনের ওপাশে শান্ত থাকা আরিফ হঠাৎ চমকে উঠল আসিফের মুখে ভাবির লাশের কথাটা শুনে। এক মুহূর্তের জন্য আরিফও বোকা বনে গেল। কোনোভাবে লাশ দাফন করার কথা ছিল তার, আর তার কথাই বা জিজ্ঞেস করছে আরিফকে। কে বা মরল? তাছাড়া আরিফের জানা মতে আসিফের সম্পর্কে ভাবি হয় এমন কোনো নারীকেই তো সে চিনে না। তাহলে কার কথা আসিফ এতটা অস্থিরতায় জিজ্ঞাসা করছে? হতবাক আরিফ আসিফের কথা বুঝতে না পেরে অবুঝ গলায় প্রশ্ন করল, কার কথা জিজ্ঞেস করছেন ভাই? কে মারা গেছে? আমি তো কাউকে চিনতে পারছি না, আমার কাছে তো কারো মৃত্যু সংবাদ আসেনি ভাই। আরিফের কথায় খানিকটা চমকিত নেই আসিফ শুধালো, মানে তুমি না বললে তুমি হসপিটালে আসো আর আমার কাছে খবর আসলো তোমার পরিবার কে কে জানে মারা গেল আজ, এই জন্য মূলত তোমার খোঁজ খবর নিতে কল দিয়েছিলাম আর কি। না ভাই, আপনি হয়তো ভুল শুনছেন কোথাও থেকে। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, কারো কিছু হয়নি। তবে আমি হসপিটালে আছি কারণ আমার বোনের হবু শ্বশুর শাশুড়ি 2 দিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল, তাই ওদের নিয়ে আপাতত হসপিটালে আছি। এখন অবশ্য ওনারাও ঠিক আছে, তবে আপনাকে যারা আমার পরিবার সম্পর্কে বলেছে তারা হয়তো ভুল তথ্য দিয়েছে। আরিফের কথায় আশার আলো জেগে উঠল আসিফের মনে। মায়ার কথা উল্লেখ করে শিওর হতে বলল, তুমি সে তোমার পরিবার সবাই ভালো আছে? না মানে আমি শুনেছিলাম তোমার ছোট বোন মায়া নাকি অ্যাক্সিডেন্টে মারা যায় সকালে। হতবাক আরিফ খানিকটা বিরক্ত বোধ করলো মায়াকে নিয়ে এমন বিভ্রান্তিকর সংবাদ শুনে। সে মাত্র কিছুক্ষণ আগেই মায়া ও তার পরিবারের সঙ্গে কথা বলেছে। মায়া জুই দুজনেই চট্টগ্রামে চলে যাবে আজ রাতের ট্রেনে। এজন্য সবকিছু বুঝিয়ে সুঝিয়ে দিচ্ছিল আরিফ কিভাবে কি করবে। অথচ তার জীবিত বোনের মৃত্যুর সংবাদ দিচ্ছেন অন্য কেউ, তাও রাজনৈতিক দলে কেউ। এমন ফাউল সংবাদগুলাকে ছড়া কে জানে? তারপর আবার আরিফের বোনকে নিয়ে কিন্তু কেন? আরিফ তো রাজনীতি করে না, সে একজন সাধারণ মানুষ। তাহলে তার পরিবারের সম্পর্কে কার এত মাতামাতি থাকতে পারে, তাও তার ছোট অবুঝ বোনকে নিয়ে? আরিফ অনেকটা নাখোশ গলায় আসিফকে শুধিয়ে বলল, না ভাই, আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার ছোট জীবিত আছে, মাত্র কিছুক্ষণ আগে কথা বললাম। আপনি ভুল শুনছেন। আরিফের কল কেটে গেল ততক্ষণে, কারণ তাড়াহুড়ো করে কল কেটে দিল আসিফ নিজেই। মায়ার জীবিত থাকার খবরটা হৃদকে দিতে উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাজ চাপলো আসিফ। তাড়াহুড়ো করে বলতে লাগলো, ভাই ভাবির কিছুই হয়নি, উনি বেঁচে আছেন। আরিফের সাথে মাত্র আমার কথা হলো, ভাবি নাকি ঠিক আছে, নিজের বাড়িতে আছে। ভাই আমাদের লোক ভাবির সঠিক তথ্য জোগাড় করতে পারেনি, কোথাও ভুল করছে ওরা। ভাই আপনি শুনেছেন? ভাই ভাই হৃদকে ধাক্কিয়েও যখন কোনো সারা শব্দ পেল না আসিফ, তখন তৎক্ষণাৎ আতঙ্কের ন্যায় কল লাগালো বডিগার্ডদের। মুহূর্তের মাঝে হৃদকে বেহুশ অবস্থায় অফিস থেকে হসপিটালে শিফট করানো হলো এমার্জেন্সিতে। দীর্ঘ সময় নিয়ে হৃদের চেক আপ করে রিপোর্ট দেখে ডক্টর আসিফকে জানালো, অতিরিক্ত মানসিক চাপ আর টেনশনের কারণে কয়েক সেকেন্ডের জন্য হৃদের হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে ফেলে জায়গায়, যার জন্য বিগত কয়েক ঘন্টা ঘুমের ইঞ্জেকশন দেওয়া যাবে। হৃদের রেস্ট টাইম।
তবে হৃদকে অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার জন্য কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করলেন ডক্টররা। এতে করে নেক্সট টাইম হৃদের প্রাণঘাতীও হতে পারে বলে জানালেন ডক্টররা। অস্থির হতবুদ্ধি আসিফ শীতল হয়ে গেল ডক্টরের কথায়। কী পরিমাণ মানসিক চাপে পড়লে হৃদ খানের মতন একটা শক্তপোক্ত মানুষের হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে সোজা হসপিটালের বেডে পড়ে থাকে সেটা সত্যি আসিফের ধারণার বাইরে। সে এখনো ধারণা করতে পারছে না হৃদের ভেতরকার অস্থিরতাটা। তবে আসিফ অন্তত এতটা বুঝতে পারছে যে হৃদ খানের জীবনে মায়া নামক মেয়েটির প্রভাব অনেক জোরেই রয়েছে। হয়তো আসিফের ধারণাও নেই এতটা জুড়ে আছে। চিন্তিত আসিফ হৃদের কেবিনের সোফায় বসে থাকলো মাথা ঝুঁকে। বাহিরে বডিগার্ড পাহারায়। পরিবারের কেউ আসেনি, কারণ আসিফ এখনো হৃদের পরিবারের কাউকে জানায়নি, জানাবেও না কিছু কারণবশত। তাছাড়া ডক্টর বলেছে রাতের মধ্যেই হৃদের জ্ঞান ফিরবে। হৃদের জ্ঞান ফিরলে আসিফ কী জবাব দিবে সেটা নিয়েও আপাতত সে চিন্তিত। মানছে আসিফের একটা ভুলের জন্য তার হৃদ ভাই আজ হসপিটালের, কিন্তু এতে তো আসিফেরও কোনো হাত ছিল না। আসিফ তো সত্যি জানতো না সবটা বিষয়গুলো এমন বাজেভাবে ঘটে যাবে। ওদের লোক যে এতটা ভুল তথ্য নিয়ে আসবে কে জানতো। এখন আসিফের জন্য সবচেয়ে ভয়ের বিষয় হলো হৃদের জ্ঞান ফেরার পর যদি হৃদ শুনতে পায় আসিফের দেওয়া সংবাদটা সম্পূর্ণ মিথ্যা, আসলে এমন কিছুই হয়নি, মায়াও সুস্থ এবং জীবিত আছে, তাহলে নিশ্চিত তাণ্ডবের ঘূর্ণিঝড় বয়ে যাবে আসিফের উপর দিয়ে হৃদকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য। আল্লাহ মালুম তখন আসিফের কি হয়। চিন্তিত আসিফের বিষণ্ণতার ঘোরের মাঝে কাটল বিগত 8 ঘন্টা। হৃদের হুঁশ ফিরল প্রায় 8 ঘন্টা পর, তখন রাত 1টার কাটায়। হৃদের জ্ঞান ফিরতে দেখে আসিফ সুস্থির হতে গিয়েও হতে পারল না তীব্র চিন্তায়। ডক্টর হৃদের নর্মাল চেক আপ করে যেতেই আসিফ ভয়ে জড়সড় অবস্থায় হৃদের দিকে তাকায় সত্যিটা বলার জন্য। কিন্তু তখন হৃদের হার্ট ব্লক হওয়ার জন্য শ্বাসকষ্ট হয়ে উঠেছিল একটা সময়, যার জন্য অক্সিজেন মাস্ক লাগাতে হয়েছে হৃদকে। দুর্বলতায় এখনো অক্সিজেন মাস্ক দিয়েই শ্বাস টানছে হৃদ। তবে এর মধ্যে হাত পা নাড়িয়ে হৃদকে উঠে বসার চেষ্টা করতে দেখে তৎক্ষণাৎ আসিফ এগিয়ে আসলো সাহায্য করতে চেয়ে, কিন্তু পথেই হৃদ নিজের দুর্বল হাতে ইশারায় থামিয়ে দেয় আসিফকে এবং নিজে নিজেই উঠে বসে বেডে পিঠ ঠেকিয়ে তৎপর মুখ থেকে মাস্ক খুলে গলায় ঝুলায়। বড় বড় নিঃশ্বাস ফেলে ঘাড় বেঁকে আসিফের দিকে শূন্য নিশ্চল দৃষ্টিতে চেয়ে থেকে ছোট শব্দে বলল,